ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টির মধ্যে 297টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, বিএনপি পেয়েছে 209টি, জামায়াতে ইসলাম পেয়েছে 68টি, এনসিপি 6টি এবং অন্যান্যরা পেয়েছেন 14টি আসন। যত তাড়াতাড়ি সম্ভব প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ও গণভোট। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত ছিল একটি আসনের নির্বাচন। বৃহস্পতিবার রাত থেকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। শুক্রবার বেলা 12টার দিকে শেষ হয় ফলাফল ঘোষণা। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শেষ প্রতীকে পেয়েছেন 1,24,291 ভোট। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 299টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 209টি, বাংলাদেশ জামাতে ইসলাম পেয়েছে 68টি, এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফতে মজলিস পেয়েছে 1টি আসন এবং 7 জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। বাকি 2টি আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে স্থগিত রয়েছে। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা শুধু এটাকে নেহায়েত একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেই নাই, এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জানান, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার 59.44% আর গণভোট কাস্ট হয়েছে 60.26%। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন, না 2,25,65,627। যত দ্রুত সম্ভব নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান ইসি সচিব আক্তার আহমেদ। আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 2 দশক পরও আবারও বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন। মসনদে বসার অপেক্ষায় তারেক রহমান। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে সারা রাত চলে ফল ঘোষণা, আর এতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। বিএনপির ক্ষমতার ইতিহাস সর্বশেষ 2001 সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। এর আগে জামায়াত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 299টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে 211টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা। বিএনপি সর্বশেষ 2001 সালে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি।
তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা 17 ও বগুড়া 6 দুটি আসন থেকেই জয়লাভ করেন। বিগত 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের 25শে ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং 27 নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। 1993 সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। 2018 সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্বও দেন। গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর 9 জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সংসদীয় সমীকরণ বাংলাদেশে সরকার গঠনের জন্য 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 151টি আসনে জয়ের প্রয়োজন হয়। বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এর আগে জামাত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আছেন সহকর্মী ইলিয়াস মাদবর, যুক্ত হচ্ছি তার সাথে। ইলিয়াস, গুলশান অফিসের পরিস্থিতি কেমন দেখছেন? নেতারা কেউ কিছু বলছেন কিনা, সর্বশেষ তথ্য জানাবেন। সদা, আপনাকে ধন্যবাদ। আমরা এখন রয়েছি গুলশান বিএনপির চেয়ারম্যানের যে কার্যালয় আছে সেই কার্যালয়ের সামনে রয়েছি। আপনারা জানেন যে গতকাল যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু আসলে ঐতিহাসিক জয় পেয়েছে বিএনপি। এর মাধ্যমে কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। দীর্ঘ 20 বছর পর কিন্তু সরকার গঠন করতে যাচ্ছে দলটি। তারেক রহমানের নেতৃত্বে মূলত এই দলটি সরকার গঠন করবে। এদিকে বিএনপি থেকে বলা হয়েছে যে এই যে জয় হয়েছে, দীর্ঘ 17 বছরের মানুষ যে ভোট প্রয়োগ করতে পারেনি, এরই প্রতিফলন ঘটেছে মূলত এই নির্বাচনের মাধ্যমে, এই জয়ের মাধ্যমে। আর তারা যেমনটি বলেছেন যে নেতাকর্মীরা যাতে কোনো বিজয় মিছিল না করেন, এই বিজয়টি বলা হয়েছে যে এই বিজয় দেশের মানুষের, শুধু বিএনপির নয়, দেশের সকল মানুষের বিজয়, দেশের গণতন্ত্রের বিজয়। এদিকে আমরা যেটা জানতে পেরেছি যে গুলশান কার্যালয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন, ঠাকুরগাঁও থেকে এসেছেন। এদিকে চট্টগ্রাম থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনিও ঢাকাতে এসেছেন, তিনিও এই কার্যালয়ে রয়েছেন। এছাড়া স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনিও কিন্তু এই কার্যালয়ে রয়েছেন। এছাড়া এই নির্বাচনে যারা বিজয় হয়েছেন এরকম অনেক সদস্য, বিএনপির অনেক নেতাই এখানে এসেছেন। এছাড়া বিএনপির সিনিয়র অনেক নেতৃবৃন্দ এখানে রয়েছেন, মূলত তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এছাড়া তার সাথে এখানে মূলত কথা বলছেন, আলোচনা করছেন। এছাড়া আমরা যেটা জানতে পেরেছি আজকে রাত্রে স্থায়ী কমিটির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই বৈঠকে মূলত এই বিএনপি সরকার গঠন নিয়ে মূলত আলোচনা হতে পারে। এই সরকার গঠন কিভাবে হবে এবং মন্ত্রী পরিষদে কারা যাবেন সে বিষয়েও বিস্তারিত আলোচনা হতে পারে। এদিকে আমরা যেটা জানতে পেরেছি আজকে রাত্রের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন সেটা নিয়ে আজকে রাত্রেই নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আজকে রাত্রেই গেজেট প্রকাশ করা হবে। সেই গেজেট প্রকাশ হওয়ার 3 দিনের মধ্যে কিন্তু আপনার যারা সংসদ সদস্য রয়েছেন তাদেরকে শপথ নিতে হবে। আর এছাড়া এদিকে সকাল থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। তারা উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছেন। তারা যেমনটা বলেছেন যে দীর্ঘ 17 বছর পর যে এই যে নির্বাচিত বিএনপি যে নির্বাচিত হয়েছেন বা তারা সরকার গঠন করতেছেন, তারা 20 বছর পরে মূলত এই সরকার গঠন করতে যাচ্ছেন এই তারেক রহমানের নেতৃত্বে। এখন তারা খুবই আনন্দিত। তারা চাচ্ছেন যে নতুনভাবে দেশকে তারা সাজাবেন। তারা যে প্রতিশ্রুতি দিয়েছেন সেভাবে তারা দেশকে এগিয়ে নিয়ে যেতে চান। সদা, গুলশানের কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, গুলশানে বিএনপি কার্যালয়ের সামনে থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর।
নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের পরিবেশ এখন একেবারেই অন্যরকম। দিনরাত জাতীয়তাবাদী প্রেমীদের উৎফুল্ল বিচরণ। তবে দলের চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা থাকায় বিজয় মিছিল করেননি কেউ, বরং তারেক রহমান জুমার নামাজ আদায় করে নির্বাচনী বিজয়ের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিশেষ দোয়ায় অংশ নেন। এদিকে দ্রুত জনকল্যাণের সরকার গঠনের আশা করছেন দলের সিনিয়র নেতারা। মাহবুব সৈকতের রিপোর্টে বিস্তারিত। বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ের পরিবেশ আজ একেবারেই অন্যরকম। দিবারাত্রি বাইরে ছিল জাতীয়তাবাদী প্রেমীদের উৎফুল্লতা। অন্যদিকে কার্যালয়ের ভিতরে ছিল শীর্ষ নেতাদের বিজয়ের আনন্দমাখা মুখের আড়ালে আগামীর বাংলাদেশ পরিচালনার দায়িত্ব পালনের প্রত্যয়। এলাকার মানুষের ভালোবাসার উপহার বিজয় নিয়ে শীর্ষ নেতারা এসেছেন চেয়ারম্যান তারেক রহমানের কাছে। ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন একে অপরকে। এর আগে নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করে জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় এবং কেন্দ্র ঘোষিত কর্মসূচি বিশেষ দোয়ায় অংশ নেন তারেক রহমান। অন্যদিকে ঢাকায় আসার আগে সকালে ঠাকুরগাঁয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে রোববারের মধ্যে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে সরকারে ছিল, এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণই হবে দল এবং সরকারের প্রধান দায়িত্ব বলে সকালে চট্টগ্রামের মেহেদী বাগস্ত বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। অন্য বিষয় হচ্ছে তো এটা বিজয় নয়, এটা জনগণের আস্থা মনে করে আমরা কাজ করব। এদিকে আগারগাঁওয়ের নির্বাচন কমিশনের প্রধান কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার সমাপ্তি পর্বে অংশগ্রহণ শেষে এক ব্রিফিংয়ে জনগণের দেয়া দায়িত্ব বিএনপি যথাযথভাবে পালনের চেষ্টা করবে জানিয়ে নির্বাচনকালীন পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আমাদের কথা, আমাদের কাজ, আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা জনগণ জানতে পেরেছে এবং সেই অনুযায়ী জনগণ আমাদেরকে ভোট দিয়েছে। কাজে আমরা মনে করি যে এর মাধ্যমে জনগণ আগামী 5 বছর বাংলাদেশের জনগণের কল্যাণের দায়িত্ব তারা বিএনপি এবং বিএনপির নেতা জনাব তারেক রহমানের উপর অর্পণ করেছেন। এদিকে আগামীতে বিএনপি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করতে চায় বলে দুপুরে গণমাধ্যমকে জানান নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। আজকের এই বিজয় শুধু বিএনপির না, এই বিজয় গণতন্ত্রের, এই বিজয় বাংলাদেশের। আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা, সমর্থন এবং ভালোবাসা আমাদের নেতা জনাব তারেক রহমান পেয়েছেন, ইনশাল্লাহ ভবিষ্যতে একজন প্রধানমন্ত্রী হিসেবে তিনি এই বাংলাদেশের প্রতিটি মানুষের অধিকার এবং স্বাধীনতা নিশ্চিত করবেন। অবশ্যই নিশ্চিত করবেন রাষ্ট্রীয় মালিকানা, এবং আগামীর বিএনপি সরকার জনগণের সেই প্রত্যাশা প্রতিপালনের মাধ্যমে জবাবদিহিমূলক, স্বচ্ছ এবং জনবান্ধব সরকার ইনশাল্লাহ নিশ্চিত করবে। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বরিশাল থেকে সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী পারভেজ রাসেল। পারভেজ, নির্বাচনের ফল ঘোষণার পর বরিশালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, কি বলছেন বিজয়ী ও পরাজিত প্রার্থী ও সমর্থকরা, জানাবেন। সবাই যেমনটা বলেছিলেন, আর আমিও বরিশাল থেকে যেমনটা জানাতে চাই, গোটা দেশের নয় কিন্তু বড় ধরনের ষড়যন্ত্রের মোকাবেলা করে সকল চক্রান্তকে আক্রান্ত করে কিন্তু বিএনপির বড় একটি দল বিজয়ী হয়েছে। সে ধারাবাহিকতা বরিশালের 21টি আসনে কিন্তু বিজয় হয়েছে। বরিশালের অধিকাংশ আসন পেয়েছে বিএনপি, পাশাপাশি শরিক দল, মহাজোটের প্রার্থী এবং ইসলামী আন্দোলনেরও কিন্তু একজন প্রার্থী কিন্তু বিজয় হয়েছে বরিশালের বিভাগের 21টি আসনের মধ্যে একটি আসনে। সব মিলিয়ে কিন্তু যারা বিজয়ী হয়েছে তারাও আসলে আনন্দিত,
উচ্ছ্বাসিত। তবে পরাজিত যারা হয়েছে তারা তো স্বাভাবিকভাবেই একটু বিমূঢ় হয়ে পড়েছে, একটু টেনশন ফিল করছে। তবে তারপরেও কিন্তু বরিশালে এখন পর্যন্ত কোথাও কোনো বড় ধরনের সহিংসতা, সংঘাত বা বিরোধের কিন্তু খবর আমাদের কাছে নেই। আপনি জানেন যিনি বিএনপি চেয়ারপারসন রয়েছেন তারেক রহমান, তিনি নির্দেশনা দিয়েছেন যে কোনোভাবে আনন্দ মিছিল করা যাবে না, বিক্ষোভ করা যাবে না, সমাবেশ করা যাবে না। সেই আলোকে কিন্তু বরিশালের বিএনপি নেতৃবৃন্দরাও সেরকম কিছুই করেনি। আজ শুক্রবার কিন্তু বরিশালের প্রতিটি পাড়া মহল্লার মসজিদে কিন্তু বিশেষ করে দোয়া মোনাজাত করা হয়েছে। এই মুহূর্তে রয়েছে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায়। এখানে রয়েছেন একজন ছাত্রদল নেতা সাকিবুল রাসেল, তিনি আগামীতে আসলে এই বাস টার্মিনালের নেতৃত্ব দিবেন শ্রমিকদের, এমনটা কিন্তু পরিকল্পনা। একটু কথা বলে জানতে চাইবো, দীর্ঘদিন কিন্তু টানা পরিশ্রম করেছেন আপনাদের যিনি বিএনপি মনোনীত প্রার্থী ছিল মুজিবুর রহমান সরোয়ার, তাকে বিজয় করতে গতকাল বিপুল ভোটের মাধ্যমে তিনি বিজয় হয়েছেন। এখন আসলে আপনাদের নেতা কি পরিকল্পনা করবেন শ্রমিকদের জন্য, তরুণদের জন্য? আপনারা কিভাবে এগোবেন বিএনপিকে নিয়ে? দেখেন, আমার নেতা মুজিবুর রহমান সরোয়ার, তার রাজনীতি উত্থান শ্রমিক রাজনীতি থেকেই তার উৎপত্তি। আজকে শ্রমিক রাজনীতি করতে করতে সে কেন্দ্রীয় যে প্রধানমন্ত্রী উপদেষ্টা, তারপরে বিএনপির বারবার নির্বাচিত সংসদ বরিশাল সদর 5 আসনের সাবেক হুইপ, সাবেক মেয়র। আজকে দেখেন শ্রমিকদের নিয়ে তিনি যে কাজ করবেন সেটা শ্রমিকরাও তার উপরে আস্থাশীল, কেননা তিনি শ্রমিকদেরকে ভালোবাসেন। এবং এর ফাঁকে আমি আরেকটু কথা বলতে চাই, আমাদের বিএনপির যে বর্তমান উপদেষ্টা তারেক রহমান, দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি তরুণদের উপরে যে আস্থা রেখেছিল সে আস্থা কিন্তু অলরেডি আমরা সেটা প্রমাণিত করেছি। বিপুল ভোটের মধ্য দিয়ে তরুণদের জয়লাভ করেছে প্রতিটা সেন্টারে। আর বরিশাল সদর 5 আসনের কথা যদি বলতে যাই, মুজিবুর রহমান সরোয়ার এর বিকল্প কিছুই নেই, সেটা মানুষ বিপুল ভোটের মধ্য দিয়ে সেটা অলরেডি প্রমাণিত করে দিয়েছে। আমরা প্রতিটা ওয়ার্ডে এবং আমাদের যে ইউনিয়নগুলো আছে সেখানে আমরা বিপুল ভোটের মধ্যে জয়লাভ করেছি। এবং আমাদের যে মুজিবুর রহমান সরোয়ার, তিনি তার মেধু ভাই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের সাবেক সভাপতি ছিল মালিক সমিতির, আর বর্তমানেও তিনি মালিক সমিতির সভাপতি দায়িত্ব পালন করতেছেন সুনামের সাথে তিনি, এবং তার অনেক জনপ্রিয়তা আছে। তিনি যখনই এই টার্মিনালের সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তখনই এই যে নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এটি হয় চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত। কেননা বিগত আওয়ামী লীগের আমলে আমরা দেখেছি এই নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে কোনো শৃঙ্খলা ছিল না। জি, কোনো শৃঙ্খলা ছিল। ধন্যবাদ, যেমনটা জানিয়েছিলেন আমাদেরকে। এর পাশাপাশি আমরা বলছি আমাদেরও প্রত্যাশা থাকবে নতুন করে আবার বিএনপি যখন বাংলাদেশের হাল ধরতে যাচ্ছেন, বরিশালের বিশেষ করে হাল ধরবেন, তবে তার দেয়া যে প্রতিশ্রুতি ছিল বিশেষ করে ভোটারদেরকে, প্রত্যেকটা প্রতিশ্রুতি তিনি বাস্তবায়ন করবেন। যেখানে নারী শিশু নিরাপত্তা থাকবে, থাকবে তরুণদের নতুন কর্মসংস্থান, থাকবে অবহেলিত দক্ষিণের জনপদের উন্নয়ন। তো আপাতত এই রয়েছে নির্বাচনের পরবর্তী ভোটের যে বিজয়ী প্রার্থী বা তাদের সমর্থকদের যে প্রত্যাশা ছিল আমার কাছে যতটুকু। সৌদা, পারভেজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরিশাল থেকে নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী পারভেজ রাসেল। বিশ্ব নেতাদের কাছ থেকে অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমান। কেউ এক্সপোস্টে বা সরাসরি ফোন করে জানাচ্ছেন এই শুভেচ্ছা বার্তা। সংখ্যাগরিষ্ঠতা অর্জন ও প্রথমবারের মতো প্রার্থী হয়ে নতুন সরকার গঠনের সুযোগ পাওয়ায় বিভিন্ন দেশ থেকে বিশ্ব নেতাদের কাছ থেকে আসা শুভেচ্ছা নিয়ে আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এই অভিনন্দন বার্তা পাঠান তিনি। পরে তিনি তারেক রহমানের সঙ্গে ফোনেও বলেন, বহুমুখী সম্পর্ক জোরদার করে একসাথে কাজ করতে উন্মুখ বলে জানিয়েছেন তিনি। ভারত থেকে টেলিফোনের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মমতা ব্যানার্জি। তারেক রহমানকে অভিনন্দন জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আনোয়ার ইব্রাহিমের নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই অভিনন্দন জানান।
ঐতিহাসিক এই নির্বাচনে জয়ী হওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এর সাথে বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান এবং বাংলাদেশের সাথে পারস্পরিক ও শ্রদ্ধা ভিত্তিক এক সম্পর্ক গড়ে তুলতে চান বলে আশা ব্যক্ত করেন। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জো। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চান তিনি। তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী শি জিনপিং। চায়না দূতাবাসের এক ফেসবুক পোস্টে বলা হয়, নতুন সরকারের সাথে চীন বাংলাদেশ সম্পর্কের এক নতুন অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বলে ওই পোস্টে বলা হয়। নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকার মার্কিন দূতাবাস। সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। একটি বিশেষ দলকে সুবিধা দিতে জনরায় বদলে দেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। ভোরে ফল ঘোষণার সময় তিনি জামায়াতের প্রতিনিধি দলকে নিয়ে নির্বাচন কমিশনে এসে কথা বলেন। এ বিষয়ে নির্বাচন কমিশনের ব্যাখ্যা জানার পর প্রয়োজনে দেশবাসীকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। আমাদের আজকের এই বৈঠকটি একান্তভাবে জামাত ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক। এটাও আমাদের একটি পরিকল্পনা আছে যে আমরা জোটের একটি বৈঠক হবে এবং জোটের শরিক দলও এই নির্বাচনে তাদের পর্যবেক্ষণ, তাদের বিশ্লেষণ এবং করণীয় সম্পর্কে প্রতিটি দল তার স্ব অবস্থান ত্যাগ করবেন। দর্শক, এই মুহূর্তে মগবাজারে জামায়াতের প্রধান কার্যালয়ে আছেন সহকর্মী সাদিয়া হক মৌ। যুক্ত হচ্ছি তার সাথে। মৌ, জামায়াত অফিসের পরিস্থিতি কেমন দেখছেন? নেতারা কেউ কিছু বলছেন কিনা? সার্বিক পরিস্থিতি জানাবেন। সওদা, ধন্যবাদ। আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন, জামায়াত অফিসের কেন্দ্রে আমি বর্তমানে অবস্থান করছি এবং এখান থেকে সর্বশেষ যে পরিস্থিতি জানাচ্ছি। এখানে কিছুক্ষণ আগে 7টা নাগাদ একটি প্রেস ব্রিফিং হয়েছে এবং রাত 10টার দিকে তারা একটি প্রেস ব্রিফিং করবেন এবং তাদের দুটি মূলত ধাপ রয়েছে। ধাপের মাধ্যমে আমাদের একান্ত বৈঠকের সাংবাদিকদের সাথে বসবেন এবং সেই দুটি বিষয় হচ্ছে, তারা যেটা বলছেন, বাংলাদেশের জনগণের কাছে তারা কৃতজ্ঞ, সুষ্ঠু নির্বাচন হয়েছে। এ ব্যাপারে তাদের কোনো সন্দেহ বা তারা পোষণ করছে না, দ্বিমত পোষণ করছে না। তবে নির্বাচনের ফলাফল যখন গণনা করা হয়েছে তখন তারা বলছেন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, কিছু কিছু আসনে অবশ্যই কারচুপি করা হয়েছে, এটা তারা শঙ্কা করছেন। এবং বিভিন্ন ঢাকা সহ বিভিন্ন জেলায় তাদের যে প্রার্থী, হেভিওয়েট প্রার্থী ছিলেন, যারা হেরে গেছেন নির্বাচনে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এবং এই হুমকি দেওয়া হচ্ছে এবং যারা জয়ী হয়েছেন জামায়াত থেকে এবং 11 দলীয় জোট থেকে, তারা এই নির্বাচনে জোটের জয়ী হওয়ার পরে, অর্থাৎ নতুন সরকার গঠন করার পরে, তারা আসলে নির্বাচনে তাদের পদক্ষেপ কি হবে এবং তারা সরকারের সাথে কি পদক্ষেপ নেবে এবং কি বৈঠক করবেন এবং তাদের কি শর্ত রয়েছে, সেই সম্পর্কগুলো নিয়ে তারা সরকারের সাথে কথা বলবেন। এবং ইসিতে তারা অভিযোগ যে করেছেন যে তাদের যে কারচুপি হয়েছে যে আসনগুলোতে, তারা ইসি বলেছেন তারা পর্যবেক্ষণ করে তাদের জানাবেন। এবং কেন্দ্রীয় আমির যিনি রয়েছেন তার সভাপতিত্বে রাত 10টা নাগাদ এখানে প্রেস ব্রিফিং হবে বলে আমাদের এখান থেকে জানানো হয়েছে। এবং এই অনুষ্ঠানটি শুরু হতে, প্রেস ব্রিফিং শুরু হতে কিছুটা সময় লাগছে, কারণ তাদের যে স্থানীয় বা কেন্দ্রীয় ফোরামের যে নেতারা রয়েছেন তারা নির্বাচনীকালীন ঢাকার বাহির থেকে এসে এবং এই কেন্দ্রীয় কার্যালয়ে অংশগ্রহণ করবেন। তারা এখন এসে পৌঁছাননি। সব কিছু মিলে 10টার দিকে এই প্রেস ব্রিফিংটা আমাদের সাংবাদিকদের সাথে তিনি বসবেন এবং এখানে নির্বাচনী পরবর্তী যত তাদের কারচুপি হওয়ার ফলে যে তাদের অভিযোগগুলো রয়েছে এবং তাদের পরবর্তী পদক্ষেপ কি হবে। এবং তার একটা শঙ্কার কথা জানিয়েছে, নির্বাচনে জয়ী হওয়ার পরে সংসদে গেলে আদৌ তারা তাদের কথাগুলো বলতে পারবেন কিনা নতুন সরকারের সাথে, সে ব্যাপারে কিন্তু তারা কিছুটা দ্বিমত পোষণ করছেন। এবং এই নিয়ে তারা ইসির সাথে বসবেন এবং নতুন যে সরকার গঠন হবে তাদের সাথে বসে তারপরে তারা সংসদে যাবেন। কারণ আপনারা জানেন যে 90 দিনের মধ্যে যদি এমপি যারা নতুন হবেন তারা যদি ঘোষণাপত্রে শপথে অংশগ্রহণ না করেন তাহলে কিন্তু সেই আসনটি শূন্য হয়ে যায়। তো সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন খুব দ্রুতই ইসির সাথে যে অভিযোগগুলো আছে তার একটি সুরাহা পেতে এবং নতুন সরকারের সাথে সত্যগুলো তারা বলবেন।
বলার পরে যদি তাদের সাথে মত পোষণ হয়, সেই ক্ষেত্রে তারা নতুন সরকারে কিভাবে গঠন করবেন এই ব্যাপারে তারা কথা বলবেন। তাদের মূলত যে অভিযোগটা রয়েছে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, ভোট কারচুপি করা হয়েছে, এই ব্যাপারে তারা সতর্ক রয়েছেন এবং এই ব্যাপারে তারা দৃঢ় রয়েছেন। কিছু কিছু আসনের পুনর্গণনা তারা করবেন এবং আরও বিভিন্ন অভিযোগ রয়েছেন, তা নিয়ে তারা বসবেন। সাউদা, আমার কাছ থেকে জামায়াতের কেন্দ্রীয় অফিস থেকে এই ছিল সর্বশেষ তথ্য। এর পরবর্তীতে প্রেস ব্রিফিংটা, অর্থাৎ কেন্দ্রীয় নেতারা যখন আসবেন, তারপরে প্রেস ব্রিফিংটা শুরু হওয়ার সাথে সাথে মাই টিভির ক্যামেরায় আমরা সরাসরি যুক্ত হয়ে প্রেস ব্রিফিংয়ে তাদের বক্তব্য মাই টিভির ক্যামেরায় আমরা সরাসরি যুক্ত হয়ে আপনাদেরকে জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য কেন্দ্রীয় জামায়াতের অফিস থেকে। মৌ, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয় থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাদিয়া হক মৌ। রংপুর 4 আসনে জাতীয় নাগরিক পার্টির বিজয়ী প্রার্থী আক্তার হোসেন বলেছেন, এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে। ভোর 4টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, মানুষ স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে, এটা এনসিপির কাছে বড় ধরনের বিজয়। যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে যারা কাজ করেছেন, এই রংপুর 4 আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি যে সারা দেশব্যাপী যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমাদের দলের তরফ থেকে, আমাদের জোটের তরফ থেকে আমরা আলাপ আলোচনাগুলো করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে বিবৃতি, জোটের তরফ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। দর্শক, এই মুহূর্তে ফরিদপুর থেকে নির্বাচন পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম জনি। নির্বাচনের পরের আইন শৃঙ্খলা সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। সৌদা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে গতকালই কিন্তু অনুষ্ঠিত হয়ে গেল দেশের বহুল প্রতীক্ষিত যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এরপরে কিন্তু আমরা যেটি দেখেছি যে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সারা দেশে ব্যাপক আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছিল। আমি এখন রয়েছি ফরিদপুরের একটি চেকপোস্টে, যেখানে দেখছেন যে নির্বাচন পরবর্তী এখনও পুলিশ এবং বিজিবি কিন্তু সহ কিন্তু সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখনও তৎপর রয়েছে, এখনও মাঠে রয়েছে, যাতে করে কোনো ধরনের সহিংসতা সৃষ্টি না হয়। আমরা জানি যে নির্বাচন পরবর্তী কালে কিন্তু এই অঞ্চলে, বিশেষ করে ফরিদপুরে কিন্তু নানা ধরনের সহিংসতার ঘটনা ঘটে এবং যেটি আমরা জানি যে এবারে নির্বাচনটা কিন্তু ছিল একেবারেই ব্যতিক্রম। আমি যদি একটু কথা বলতে চাই, এখানকার একজন সহকারী পুলিশ সুপার, আমি তার সঙ্গে কথা বলতে চাই। আসলে আপনার কাছে জানতে চাই যে অন্যান্য বছরের নির্বাচন এবং এবারের নির্বাচনের মধ্যে বেশ পার্থক্য আমরা দেখেছি। কোনো ধরনের বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই খুব সুন্দরভাবে একটি নির্বাচন হলো। তো সব কিছু মিলিয়ে আসলে কিভাবে আপনার কাজ করেছেন? আপনাকে ধন্যবাদ। আপনারা দেখেছেন যে গতকাল ফরিদপুর 2 আসন নগরকান্দা সালথা, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ব্যতীত একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবির টিম ছিল। আমাদের একটি সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা ছিল, যার দরুন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আর আজকে যেটা নির্বাচন পরবর্তী যে সহিংসতার যে কথাটা আপনি বললেন, নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানোর জন্য আমরা গতকাল রাত ফলাফল ঘোষণার পর থেকেই পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বয়ে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ যে চেকপোস্টগুলো আমাদের জোরদার করা এবং থানা এলাকায় পেট্রোলিং ডিউটিটা তদারকি করা। এর পাশাপাশি আমাদের যারা বিজিত প্রার্থী আছেন এবং তাদের সমর্থকদের প্রতি আমাদের আহ্বান ছিল তারা যাতে সহনশীল আচরণ করেন এবং আমাদের আহ্বানে তারা সারা দিয়ে এখন পর্যন্ত খুবই সুন্দর এবং একটি সহনশীল পরিবেশ এখানে বজায় রাখছেন। সদা শুনছিলেন যে এখানকার যিনি সহকারী পুলিশ সুপার, আমি তার সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে নির্বাচন পরবর্তী সহিংসতা এড়ানোর জন্য কিন্তু পুলিশ এবং সব ধরনের যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন। আমি যদি একটি বিষয় বলি যে নির্বাচনের আগে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি কিন্তু ফরিদপুরে এসেছিলেন এবং একটি জরুরি সভায় তিনি এরপরে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে তিনি কিন্তু ফরিদপুরের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে কিন্তু তিনি সন্তোষ প্রকাশ করেছিলেন। তো এরই ধারাবাহিকতায় কিন্তু একটি সুন্দর একটি নির্বাচন উপহার দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী, এমনটি কিন্তু দাবি করছিল জনগণ। তো এই ছিল আমার কাছে ফরিদপুর থেকে নির্বাচন পরবর্তী সর্বশেষ খবর। সৌদা, জনি, আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ দলের 3 হেভিওয়েট প্রার্থী হেরে গেছেন। মিয়া গোলাম পরোয়ার ছাড়া বাকি দুজন হলেন সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এবং সাবেক শিবির সেক্রেটারি ও আলোচিত আইনজীবী শিশির মনির। বরিশাল 5 ও বরিশাল 6 এই দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বগুড়া 2 শিবগঞ্জ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না হেভিওয়েট প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি পরাজিত হন। পঞ্চগড় 1 আসনে জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও 11 দলীয় জোটের মনোনীত সংসদ সদস্য প্রার্থী সার্জিস আলম শাপলাকলি প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন। ঢাকা 8 আসনে এনসিপির মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি পরাজিত হয়েছেন, তিনি পেয়েছেন 54,127 ভোট। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম যারা পরাজিত হয়েছেন, তিনি পেয়েছেন 44,684 ভোট। ঢাকা 13 আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মামুনুল হক পরাজিত হয়েছে, তিনি পেয়েছেন 83,851টি ভোট। ঝিনাইদহ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান তৃতীয় হয়েছেন, তিনি পেয়েছেন 55,670 ভোট। ঢাকা 16 আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী আমিনুল হককে হারিয়ে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আব্দুল বাতেন। ঢাকা 12 আসনে বিএনপি জোট সমর্থিত প্রার্থী সাইফুল হক পরাজিত হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ হারুন পরাজিত হয়েছেন। ঢাকা 11 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে পরাজিত হয়েছেন MA কাইয়ুম। বরিশাল 3 আসনে বেসরকারি ফলাফলে প্রায় 21,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ পার্টির আলোচিত প্রার্থী আসাদুজ্জামান ভুইয়া ফুয়াদ। দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা থাকলেও ফেনী 2 আসনে পরাজিত হয়েছেন মুজিবুর রহমান মঞ্জু। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। পুরুষ প্রধান রাজনীতির মাঠে বরাবরই নারীর উপস্থিতি কম। এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারীদের উপস্থিতি কম হলেও রাজনৈতিক সক্রিয়তা ও যোগ্যতার মাপকাঠিতে নির্বাচনের মাঠে আলোচনায় ছিলেন বেশ কয়েকজন নারী প্রার্থী। জয়ী হয়েছেন নিজ নিজ আসনের পুরুষ প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করে। বিস্তারিত শবনম অবনীর রিপোর্টে। ভোটের লড়াই শেষে সংসদে নতুন ইতিহাস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত বিজয়ী হয়েছেন 7 নারী প্রার্থী। সংখ্যায় কম হলেও উপস্থিতিতে তারা শক্ত বার্তা দিয়েছেন রাজনীতির মঞ্চে থেমে নেই নারীর অগ্রযাত্রা। মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খানম ধানের শীষ প্রতীকে 1,67,345 ভোট পেয়ে বড় ব্যবধানে বিজয় নিশ্চিত করেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন খেলাফতে মজলিসের মোহাম্মদ সাইদ নূর। ঝালকাঠি 2 আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টো ধানের শীষ প্রতীকে 1,13,100 ভোট পেয়ে নির্বাচিত হন প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী SM নেয়ামুল করিমকে পেছনে ফেলে। সিলেট 2 আসনে গুমের শিকার বিএনপি নেতা সাবেক এমপি ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুজদি ৭৯,৩২১ ভোটের ব্যবধানে বিজয় লাভ করে জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে আলোচনায়। এছাড়া নাটোর 1 আসনে ফারজানা শারমিন, ফরিদপুর 2 আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম এবং ফরিদপুর 3 আসনে নায়াব ইউসুফ আহমেদ তাদের প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে 1,17,495 ভোট পেয়ে চমকপ্রদ জয় পান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ আল হাবিব। 4:30 পর্যন্ত ভোট। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে কালিয়াকৈর থেকে মহাসড়কের সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM শিশির। শিশির, ঢাকা টাঙ্গাইল মহাসড়ক সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। জি সদা, আপনি যেমনটি জানতে চেয়েছেন,
গতকাল কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচনে আমরা গাজীপুরে দেখেছি ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল। আস্থার দ্বিতীয় দিনে আমরা এই মুহূর্তে রয়েছি গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায়। সরকারি প্রজ্ঞাপনে যে ছুটি হয়েছিল সেই ছুটি কিন্তু একদম শেষের পথে। সেই ছুটি শেষ হওয়ার সাথে সাথে কিন্তু ইতিমধ্যেই যারা শিল্পোদ্যোষিত এলাকার শ্রমিক ছিলেন তারা কিন্তু দলে দলে ফিরতে শুরু করেছেন এই চন্দ্রা দিয়ে ছুটি শেষ করে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে গাজীপুরে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনে আমরা কিন্তু যে আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখেছি সেটি কিন্তু চোখে পড়ার মতো। গতকালও কোথাও কোনো আমরা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। আজ সারাদিন আমরা নির্বাচনের পরের দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েছি, কোথাও কিন্তু আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। গাজীপুরে 5টি সংসদীয় আসন রয়েছে। এখানে আমি গাজীপুরে 1 সংসদীয় আসনের যিনি মেয়র মুজিবুর রহমান তিনি ধানের শীর্ষ থেকে বিজয়ী হয়েছেন। মোট 4 জন বিএনপির প্রার্থী গাজীপুরে বিজয়ী হয়েছেন। 5 জনের মধ্যে আরেকজন জামাতের প্রার্থী বিজয়ী হয়েছেন। এই যে আমি যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কটিতে রয়েছি এখানে কিন্তু মানুষের উপচে পড়া ভিড়। যেভাবে মানুষ বাড়িতে ফিরেছিল সেভাবে কিন্তু মানুষ আবার কর্মের টানে কিন্তু এই কলকারখানায় ফিরছে। আর আইন শৃঙ্খলা বাহিনী আমরা দেখেছি গতকাল যেরকম টহল ছিল আজও কিন্তু বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু টহল দিচ্ছে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এই গাজীপুরে। সব মিলিয়ে বলা চলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে যে ভর্তি হয়েছে সেটি কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বিশেষ করে গাজীপুরের আইন শৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি এতটাই ভালো ছিল যে কোথাও কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি। তাছাড়াও সবশেষ আমরা গতকালকে দেখেছি, আজও দেখেছি এই যে মহাসড়কগুলো রয়েছে সেই মহাসড়কগুলোর আশেপাশে কিন্তু মানুষের যে যান চলাচল সেটি কিন্তু স্বাভাবিক হতে শুরু করেছে এবং মানুষের যে স্বাভাবিক জীবন সেদিকে কিন্তু মানুষ কমে কিন্তু সেদিকে ফিরতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছ থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে সর্বশেষ। সদা শিশির, আপনাকে ধন্যবাদ। দর্শক, গাজীপুর থেকে সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শিশির। পঞ্চগড় 1 আসনে বেসরকারিভাবে নির্বাচিত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, আগামী 5 বছর ভালো কাজগুলোতে অবশ্যই এনসিপি তার পাশে থাকবে। একে অপরের প্রতি সম্মান রেখে পঞ্চগড়ের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান সার্জিস আলম। তো সেই জায়গা থেকে আসার পাশাপাশি আমি অভিনন্দন জানাতে চাই আমাদের পঞ্চগড় 2 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ফরহাদ হোসেন আজাদ ভাইকে এবং আমাদের এই নির্বাচন একটি বিচ্ছিন্ন ঘটনা যেগুলোকে আমরা স্কিপ করতে পারি বাদ দিয়ে আসলে একটা সুন্দর নির্বাচন করার পেছনে যারা কাজ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ পঞ্চগড়ের যে কোনো প্রয়োজনে এবং বাংলাদেশের প্রয়োজনে আবার একসাথে দেখা। দর্শক, এই মুহূর্তে সাভার থেকে নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। নির্বাচনের পরের আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আসলে নির্বাচনের পরবর্তী অবস্থা যদি একটু বলি যে সারা দেশব্যাপী যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ব্যাপক উদ্দীপনা এবং উৎসাহ নিয়ে, ঠিক তেমনি কিন্তু ঢাকা 19-এও কিন্তু ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে এই নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে ঢাকা 19 কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করেছেন এবং তারা পেয়েছেন ঢাকা 19-এর একজন দায়িত্বশীল। আমি যদি একটু বলি যে ঢাকা 19-এ যিনি বিজয় হয়েছেন তিনি কিন্তু 1,90,976টি ভোট পেয়েছেন এবং প্রতিদ্বন্দ্বী যিনি আছেন দিলশানারা পারুল শাপলাবতী 1,25,000 সামথিং। তো এইখানে কিন্তু আসলে আমরা দেখেছি যে প্রায় 67,000 ভোটের ব্যবধানে কিন্তু জয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ধানের শীষের প্রতীক নিয়ে যিনি লড়েছেন সালাউদ্দিন বাবু। আমরা দুপুরের পরে কিন্তু আমরা এসেছি সালাউদ্দিন বাবুর যে নিজ কার্যালয় বা বাসভবন দুটোই তার এই একই জায়গায়। আমরা এখানে এসে দেখেছি যে এখানে তাকে বরণ করে নিয়েছে সাভারের সর্বসাধারণ মানুষ এবং তাদের নেতাকর্মীদের ভিড় ছিল সকাল থেকে এবং সন্ধ্যা 7টা সাড়ে 7টা পর্যন্ত কিন্তু এই নেতাকর্মীদের ঢল ছিল। এই নেতাকর্মীরা কিন্তু তাকে আবেগ দিয়ে ভালোবাসা দিয়ে কিন্তু বরণ করেছেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং
তাদের নেতাও তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন 100 কর্মদিবসের একটি কর্মসূচি তিনি ঘোষণা করবেন এই সাভারবাসীর জন্য। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এখনো কিন্তু এই 19 আসনের যেই বিজয়ী প্রার্থী তিনি কিন্তু নেই, কিন্তু তার এই বাসভবনে কিন্তু তার নেতাকর্মীরা কিন্তু এখনো উপস্থিত আছেন। এবং আমি যদি আরেকটু বলি যে এই নির্বাচনে কিন্তু ঢাকা 19 নিয়ে অনেকে সংখ্যা করেছে যে ঢাকা 19 একটি গুরুত্বপূর্ণ আসন, যে আসনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা প্রতিষ্ঠান, যেমন ক্যান্টনমেন্টের মতো একটি প্রতিষ্ঠান। এবং যদি বলি যে ঢাকা ইপিজেড কিন্তু এই ঢাকা 19-এর ভিতরে রয়েছে, কলকারখানা রয়েছে, বহু কলকারখানা রয়েছে এই 19 আসনে। এরকম একটি গুরুত্বপূর্ণ আসনে কিন্তু অনেকেই সংখ্যা করেছেন যে এখানে হয়তোবা কোনো ধরনের গ্যাঞ্জাম বা কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটবে, কিন্তু আমরা আসলে দেখেছি যে খুবই সুষ্ঠু এবং সুন্দরভাবে কিন্তু এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সাভারে। তো আমরা যদি একটু আজকে এই সাভারের সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের, বিএনপির সাধারণ নেতাকর্মীদের কাছ থেকে একটু জানতে চেষ্টা করি যে তাদের অনুভূতি কি এবং তাদের এই প্রিয় প্রার্থীর কাছে তাদের চাওয়া কি। তিনি তো সংসদে যাবেন, আপনাদের আসলে এই প্রার্থীর কাছে আপনাদের কি চাওয়া আছে? আসসালামু আলাইকুম, ধন্যবাদ আপনাকে। আমরা আসলে সত্যিকার অর্থেই যে আমরা গর্বিত যে আমাদের প্রার্থী ছিলেন ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাই, অত্যন্ত সজ্জন ব্যক্তি, আগে 2 বার এমপি ছিলেন। সাভারবাসীর কাছে তার প্রত্যাশা, আমাদের প্রত্যাশা তার কাছে যে সে একটি সুন্দর প্রাণবন্ত এবং যেটাকে বলা হয় এক কথায় যে একটি সম্প্রীতির সাভার, যে সাভারে কোনো বৈষম্য থাকবে না, সে সাভারে হানাহানি মারামারি থাকবে না। আমরা চাই শান্তিপূর্ণভাবে এই সাভারটাকে তিনি সুন্দর গ্রিন সাভার, ক্লিন সাভার উপহার দিক। বিশেষ করে সাভারের অনেক এলাকায় মানে সন্ত্রাসটা বিশেষ করে মাদক এবং সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রিক বাইপাল এলাকা, বিভিন্ন জায়গায় যানজট, এই সমস্ত যানজট মুক্ত করা, হকার মুক্ত করা এবং পরিবেশটাকে সুন্দর এবং সাভারের সার্বিক উন্নয়ন, যেখানে আপনি বলেছেন ইতিমধ্যে। এবং আমরা আপনাদের অবগতির জন্য বলছি, সাভারে কিন্তু 7 থেকে 8টি বিশ্ববিদ্যালয় আছে, একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, 6টি মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়। তা আমরা চাই যে একটি সুন্দর সাভার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর নেতৃত্বে এবং তারেক রহমান সাহেবের নেতৃত্বে সারা বাংলাদেশের সুন্দর বাংলাদেশ, সোনার বাংলা রূপান্তরিত, এটা আমাদের প্রত্যাশা। জি, যেমনটি শুনছিলেন, আমি যদি আরেকটু বলি যে আজকে কিন্তু সাভারে বা ঢাকা 19 কোনো রকমের বিজয় মিছিল বা কোনো আনন্দ মিছিল কিন্তু হয়নি। তার পরিবর্তে হয়েছে জুমা নামাজের পরে কিন্তু দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। আরেকটু বিষয় যদি বলি, আমরা কিন্তু এখানে আসার পরে আরো সাধারণ যারা ছিলেন তাদের সাথে কিন্তু কথা বলেছি, যে সকল সাধারণ মানুষ এই নেতাকে বরণ করতে এসেছিলেন, তারা কিন্তু আমাদেরকে আরেকটি বিষয় বলেছেন যে সাভারের কিন্তু যে বৈধ গ্যাস আছে, সেই বৈধ গ্যাসের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ কিন্তু তারা পোহাচ্ছেন। তারা এই বিষয়টি আমাদের কাছে বেশ কিছু মানুষ তুলে ধরেছেন যে বিগত 16 বছর যাবৎ কিছু কিছু জায়গায় বিল দিচ্ছে গ্যাসের, কিন্তু গ্যাস পাচ্ছে না, এরকম সমস্যা। এবং পাশাপাশি যে মাদকের সমস্যাটি বলা চলে যে উল্লেখযোগ্য। তো এই বিষয়গুলো কিন্তু তারা দৃষ্টি আকর্ষণ করেছে এই প্রার্থীর কাছে। তো আমরা আশা করব যে ঢাকা 19-এর যে প্রার্থী আছেন তিনি হয়তোবা এই জিনিসগুলো মানে সমাধান করতে পারবেন, এমনটি কিন্তু আশা করছেন অনেক সাধারণ জনগণ। তো ঢাকা 19 থেকে কিন্তু আমার কাছে এই পর্যন্ত নির্বাচন পরবর্তী সর্বশেষ খবর ছিল আমার কাছে। সাউদা। খায়রুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে নির্বাচন পরবর্তী সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আসাদুজ্জামান খায়রুল। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয় এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। বিশ্বজুড়ে প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো এই নির্বাচনকে ঐতিহাসিক আখ্যা দিয়ে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের নাম উল্লেখ করেছে। বিস্তারিত জানাচ্ছেন শবনম অবনী। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয় এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে বিশ্বজুড়ে চলছে বিশ্লেষণ। বিবিসি, আল জাজিরা ও সিএনএনের স্থানীয় ফলাফলের ভিত্তিতে বিএনপির জয়কে ল্যান্ডস্লাইড ভিক্টরি বা ভূমিধস জয় হিসেবে উল্লেখ করেছে। প্রতিবেদনে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরা হয়েছে। বিশ্লেষণে বলা হয়েছে, এই নির্বাচন বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে।
তুরস্ক ভিত্তিক আনাদুলু এজেন্সি জানায় সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দু একটি বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া বড় কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের গণমাধ্যমেও ছিল বাংলাদেশের নির্বাচন শিরোনামে। এনডিটিভি বিএনপির জয়কে বিশাল জয় হিসেবে উল্লেখ করে জানায়, আনুষ্ঠানিক ফল ঘোষণার আগেই ফলাফল স্পষ্ট হয়ে ওঠে। পাকিস্তানের দৈনিক ডন ও বিএনপির জয়কে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে তুলে ধরে। এছাড়াও বিশ্বের বহু গণমাধ্যম গুরুত্ব সহকারে প্রচার করেছে তারেক রহমানের বিজয়। শবনম অবনী, মাই টিভি, ঢাকা।